আমরা হচ্ছে আলোচনা করতে থাকি। তাহলে তোমাদের এই ব্যাচের রুটিনটা আমরা পরে দেখাই, বাকিরা হচ্ছে জয়েন হোক, তারপরে হচ্ছে আমরা রুটিনটা দেখাচ্ছি। দেখো ফার্স্ট অন অ্যানালাইসিস, আমি এখন যেটা করি যে শুরুতেই আসলে বাচ্চাদেরকে অ্যানালাইসিসটা দেখাই, যাতে ওরা খুব সহজে বুঝতে পারে যে আমার আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কোন জিনিসগুলো মানে কোনগুলো মোর ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট। ফার্স্ট অন দেখো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এই টোটাল চ্যাপ্টারটাকে হচ্ছে আমরা এই তিনটা পোর্শনে ভাগ করছি, ভাইরাস, ব্যাকটেরিয়া আর হচ্ছে কি ম্যালেরিয়া। তো ভাইরাস দেখো কোন কোন ইউনিভার্সিটির জন্য কতগুলো কোশ্চেন আসছে, কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা যদি দেখো যে ভাইরাস, ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া, এইটার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তুমি যদি হচ্ছে ইয়ার কথা চিন্তা করো, ডিউ এর কথা চিন্তা করো, যারা ফার্স্ট টাইমার তারা দেখো ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন বেশি আসে। আবার তুমি যদি জেইউ এর কথা চিন্তা করো, দেখো ভাইরাস থেকে আসে। আর ইউ এর কথা চিন্তা করলে ভাইরাস থেকে বেশি আসে, তাই তো। জিএসটির কথা চিন্তা করলে দেখো ভাইরাস থেকে বেশি আসে। আবার যদি তুমি মেডিকেলের কথা চিন্তা করো, তাহলে দেখো মেডিকেলে ম্যাথ থেকে বেশি কোশ্চেন হয়। তার মানে একটা আমরা কিন্তু দেখো যে ফিক্সড না যে ডিইউতে ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন বেশি হচ্ছে, ভাইরাস থেকে জেইউ, আর ইউ, তারপরে হচ্ছে তোমার জিএসটি, এগুলোতে কোশ্চেন বেশি হচ্ছে। আর ম্যাটে কোশ্চেন বেশি হচ্ছে কোথা থেকে? ম্যালেরিয়া থেকে। তার মানে আমাদেরকে সবগুলো জিনিসই ভালো করে পড়তে হবে, কিন্তু আমাদের সবগুলো জিনিসই ভালো করে পড়তে হবে। তার মধ্যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে ভাইরাস নিয়ে। আমরা আজকে ভাইরাস নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি দেখে ফেললা যে আসলে ভাইরাসের কোন কোন জায়গা থেকে কি কি কোশ্চেন আসে, এবং আমরা বেশ কিছু কোশ্চেনও সলভ করব যখন আমরা টপিকস গুলো শেষ করব। ভাইরাস টপিকসটা শেষ করব, তারপরে আমরা হচ্ছে বেশ কিছু কোশ্চেনও সলভ করব। তোমরা কাজ করো, একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও, একটু হারি আপ। আগামীকাল তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে, আমি রুটিন দেখাবো একটু পরে তোমাদেরকে রুটিন দেখাবো। একটু সবাই বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দিয়ে দাও। এত সুন্দর একটা প্রিমিয়াম ক্লাস তোমরা পাচ্ছ একদম টোটালি ফ্রিতে। ওকে, এবার আসো আমরা হচ্ছে আলোচনা করি, ক্লাসের ভিতরে চলে যাই। আর তোমরা যারা লাইভটা দেখতেছো, একটু এই লাইভটাতে হচ্ছে তোমরা একটু লাভ এবং কেয়ার দিয়ে দাও, তাহলেও হচ্ছে রিচটা বেড়ে যাবে আর কি। ফার্স্ট অন দেখো ভাইরাসের ইতিহাস। ভাইরাসের ইতিহাস বলতে আসলে এখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে যে ভাইরাস সম্পর্কে বিভিন্ন সময় কোন কোন বিজ্ঞানীরা কি কি বলছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। দেখো ভাইরাস আসলে কি? ভাইরাস অর্থ হচ্ছে কি বিষ, একটা অতি আণুবীক্ষণিক সত্তা, যেটা হচ্ছে জড়না আবার কি বলতো জীবনা। যখন সে হচ্ছে কোনো জীবের সংস্পর্শ পায় তখন তার মধ্যে জীবনের সঞ্চার হয়। তার মানে ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক জীব, যেটা জড়না জীবনা। এটা হচ্ছে যখন জীবের সংস্পর্শ পায় তখন তার মধ্যে কি হয় বলতো? তখন তার মধ্যে হচ্ছে প্রাণের সঞ্চার ঘটে। আর ভাইরাস অর্থ কি বিষ। এবার চলো আমরা একটু দেখি, খুব সহজেই এগুলো আমরা মনে রাখতে পারবো, একদম খুবই খুব সহজে আমরা মনে রাখতে পারবো। দেখো অ্যাডলফ মায়ার কি করছে? ভাইরাস সৃষ্ট মোজাইক রোগ বর্ণনা করছে। অর্থাৎ ভাইরাস সৃষ্ট সর্বপ্রথম যে রোগটা আবিষ্কার হয়েছে দুনিয়াতে সেটা হচ্ছে কি মোজাইক রোগ। এবার আমরা মনে রাখবো কিভাবে? খুবই সহজ। দেখো মায়ার মোজাইক রোগের বর্ণনা করছে, তাই না? দেখো মায়ার মোজাইক রোগ বর্ণনা করছে, এটা দিয়ে এটাকে ধরবা। মায়ার মোজাইক রোগের বর্ণনা করছে। তারপর দেখো দিমিত্রি আইভানস্কি কি বলছে বলতো? দিমিত্রি আইভানস্কি, এই যে ভনস্কি দিয়ে মনে রাখবা ভাইরাসের আবিষ্কারক। ভনস্কি দিয়ে কি মনে রাখবা? ভাইরাসের আবিষ্কারক। ভনস্কি দিয়ে আমরা কি মনে রাখবো বলতো? ভাইরাসের আবিষ্কারক। তারপরে দেখো কি বলছে? মার্টিনাস বিজারিং হচ্ছে তোমার এই যে তামাকের মোজাইক রোগের যে ভাইরাস, এটাকে টিএমবি হিসাবে আখ্যায়িত করছে। তারপর হচ্ছে স্ট্যানলি। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, দেখো কি বলছে যে স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য যে স্ট্যানলিকে আমরা কি বলতেছি বলতো? ভাইরোলজির জনক বলতেছি। এটা পরীক্ষায় প্রচুর আসে। তো উনি কি করছে আসলে? যে তামাকের যে রোগাক্রান্ত পাতা, সেই পাতা থেকে মোজাইক ভাইরাসটাকে কি করছে? পৃথক করছে এবং হচ্ছে কি ক্লাসিত করছে। এই কারণে ওনাকে নোবেলও দেওয়া হয়েছে।
এই তথ্যগুলো আমরা একটু মনে রাখবো। তারপর দেখো লুই পাস্তুর, উনি কি করছে, জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। তারপরে দেখো শেফারম্যান ও মরিস, খেয়াল করো শেফারম্যান ও মরিস আমরা মনে রাখবো শ শ শেফারম্যান সায়ানোফাস, শেফারম্যান সায়ানোফাস। কি বলছি বলতো, যে শেফারম্যান ও মরিচ কি আবিষ্কার করছে, সায়ানোফাস আবিষ্কার করছে। শ শ শেফারম্যান কি আবিষ্কার করছে, সায়ানোফাস আবিষ্কার করছে। শেফারম্যান সায়ানোফাস আবিষ্কার করছে। তারপর দেখো এল অফ, বানানটা কি, এল অফ, এটা একটু ফুল মিনিং আছে। তো উনি কি করছে, উনি বলছে এ ভাইরাস ইজে ভাইরাস, মানে আমরা এইভাবে একটু ইন্টার রিলেটেড করে মনে রাখার চেষ্টা করব, কারণ ছন্দ বা হচ্ছে নর্মালি মুখস্থ করতে গেলে হচ্ছে আমাদের মনে থাকবে না। তাহলে আমরা কি মনে রাখবো, এল অফ কি বলছে, এ ভাইরাস ইজে ভাইরাস। এল অফ কি বলছে, এ ভাইরাস ইজে ভাইরাস। এই যে এ এ এ এ ওকে। তারপরে দেখো আমরা মনে রাখবো কি, গেল, গেল কি করছে, দেখো গেল হচ্ছে এইডস রোগের ভাইরাসের আবিষ্কারক। আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব যে তোমার যাদের এইডস হয় আমরা বলি ওর জীবনটা গেল রে গেল রে, মানে এইডস হলে তো কি আলটিমেটলি জীবন শেষ, তো আমরা কি বলি ওর জীবনটা কি গেল রে গেল রে। তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো গেল হচ্ছে এইডস রোগের ভাইরাস, গেল হচ্ছে এইডস রোগের ভাইরাস, গেল হচ্ছে কি বলতো, এইডস রোগের ভাইরাস। তারপরে দেখো হার্বে যে ওয়াল্টার, উনি হচ্ছে হেপাটাইটিস। এই যে এখান থেকে মনে রাখবো হার্বে হেপাটাইটিস, হার্বে হেপাটাইটিস, হার্বে হেপাটাইটিস, হ হ হার্বে হেপাটাইটিস। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে একটু রিডিং দিবা। তাহলে দেখো আমরা যদি শুরু থেকে আবার আসি, মায়ার মোজাইক ম ম আমরা কিভাবে মনে রাখবো, মায়ার মোজাইক ম ম, মায়ার মোজাইক, অ্যাডলফ মায়ার মোজাইক ম ম। তারপরে আমরা বলছি আই ভনস্কি ভ, ভনস্কি ভ দিয়ে ভাইরাসের আবিষ্কারক, ভ দিয়ে ভাইরাসের আবিষ্কারক। স্ট্যানলি ভাইরোলজির জনক বলছি। আর মার্টিনাস বিজারিনকে কি বলছি, যে উনি হচ্ছে তোমার এই যে যে টিএমভি অর্থাৎ টিএমভি নামকরণ করছে হচ্ছে কি মার্টিনাস বিজারিন। তারপর হচ্ছে লুই পাস্তুর জলাতঙ্কের টিকা। তারপরে শেফারম্যান শ শ শেফারম্যান সায়ানোফাস, শ শ শেফারম্যান সায়ানোফাস, শেফারম্যান সায়ানোফাস। তারপরে আসে হচ্ছে এল অফ, এল অফ এ এ, এল অফ কি বলছে, এ ভাইরাস ইজে ভাইরাস, এ ভাইরাস ইজে ভাইরাস। তারপর হচ্ছে গেল, গেল দিয়ে আমরা কিভাবে বললাম, ওর জীবনটা গেল রে গেল রে, তাই না। তাহলে কি গেল কিসের আবিষ্কারক বলতো, এইডস রোগের ভাইরাসের আবিষ্কারক। হার্বে যে অল্টার, হার্বে হেপাটাইটিস, হ হ হার্বে হেপাটাইটিস, হ হ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। এই ছকটা তোমাদের অনেকেরই মনে থাকতে চায় না, আশা করি এখন মনে থাকবে। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকসে যাব। আমরা শুরুতে একটু স্লো যাব, তারপরে ইনশাল্লাহ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা ফাস্ট আগাবো। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, যাতে আমাদের হচ্ছে ক্লাসের উপস্থিতিটা হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে, আমাদের ক্লাসের উপস্থিতিটা হচ্ছে যাতে বেড়ে যায়, তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও। আর সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা এটা একটু ভাইয়াকে জানাও, সবাই বুঝতে পারছো কিনা এইটা একটু ভাইয়াকে জানাও। সবাই বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা ক্লিয়ার, ওকে। তারপরে চলো, তাহলে দেখো এবার আমরা কি আনছি, যে ভাইরাসের গঠন। ঠিক আছে, ভাইরাসের গঠন নিয়ে আমরা আলোচনা করব, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভাইরাসের গঠনটা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে এই চ্যাপ্টারের যে বাকি জিনিসগুলো এগুলো বুঝতে তোমার অসুবিধা হবে। বুঝাইতে পারছি?
যে তুমি যদি ভাইরাসের গঠনটা না বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারের যে তোমার বাকি জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমার পড়তে হচ্ছে অসুবিধা হবে। এইটা হচ্ছে একটা বিষয়। সো তোমাকে ভাইরাসের গঠনটা খুব ভালো করে হচ্ছে বুঝতে হবে। তাহলে দেখো আমরা ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করি। ফার্স্ট অন তোমরা এখানে একটা ছবি দেখতেছো, তাই না? তো ছবির মধ্যে দেখো তো কি কি পাচ্ছ। আমরা যদি একদম ভেতর থেকে দেখি, দেখো ভেতর হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ অথবা কি আরএনএ। এটা এক সূত্রক দেখে মনে হচ্ছে কি আরএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল, এটা একটা জিনিস, তাই তো? তারপরে দেখো জেনেটিক ম্যাটেরিয়ালের এখানে কিছু জিনিস আছে হচ্ছে কি এনজাইম। তারপর এই যে চারপাশ দিয়ে কি ক্যাপসিড বা যেটাকে আমরা কি বলি প্রোটিন আবরণ বলে থাকি, ক্যাপসিড বা হচ্ছে কি বলতো প্রোটিন আবরণ বলে থাকি। তারপরে দেখো যে এই প্রোটিন আবরণের যে হচ্ছে বাহির দিয়ে অনেক সময় একটা জিনিস পাওয়া যায় এনভেলপ। আবার এনভেলপের বাইরে হচ্ছে আমরা কি পাই, গ্লাইকোপ্রোটিন পাই। অর্থাৎ তুমি যদি একটা ভাইরাসকে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে তার গঠনটা সম্পর্কে জানতে চাও তাহলে আমরা কি কি জিনিস পাচ্ছি, জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ বা আরএনএ পাচ্ছি, তারপরে কি কিছু এনজাইম পাচ্ছি, তারপরে কি ক্যাপসিড বা প্রোটিন আবরণ পাচ্ছি, ক্যাপসিড বা প্রোটিন আবরণের চারপাশ দিয়ে কি বলতো আমরা এনভেলপ পাচ্ছি, আর হচ্ছে কিছু আমরা কি গ্লাইকোপ্রোটিনও পাচ্ছি। এটা হচ্ছে একটা ওভারঅল ধারণা। এখন কথা হচ্ছে এখানে যে আমরা এতগুলো জিনিস পাইলাম, কয়টা জিনিস, 5টা জিনিস। এই 5টা জিনিস আসলে সব ভাইরাস আমরা পাবো না। তাহলে ভাইরাসের গঠনে আমরা বেসিক্যালি কি কি পাবো? ভাইরাসের গঠনে 2টা জিনিস, অর্থাৎ ভাইরাস হইতে গেলে 2টা জিনিস মাস্ট থাকতে হবে। ভাইরাস হইতে গেলে কয়টা জিনিস মাস্ট থাকা লাগবে বলো তো? 2টো জিনিস। ভাইরাস হইতে গেলে কয়টা জিনিস? 2টো জিনিস। 1 নম্বরে দেখো, 1 নম্বরে হচ্ছে আমরা যেটাকে বলতেছি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমি সংক্ষেপে লিখলাম NA, নিউক্লিক অ্যাসিড লিখলাম সংক্ষেপে। এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নম্বরে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রোটিন লেয়ার, প্রোটিন লেয়ার বা প্রোটিন আবরণ। অর্থাৎ তুমি যদি ভাইরাস বলতে চাও, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে এই 2টা জিনিস কনস্ট্যান্ট, নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন লেয়ার থাকবে। এই 2টার কোনো একটা অনুপস্থিত থাকলে তুমি এটাকে ভাইরাস বলতে পারবা না। দেখো এই যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি কি থাকতে পারে? ডিএনএ থাকতে পারে, আবার হচ্ছে কি বলতো আরএনএ থাকতে পারে। কিন্তু কখনোই 2টা একত্রে অবস্থান করবে না। অর্থাৎ যেমন আমরা কি মানুষের মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ একত্রে অবস্থান করে, বাট হচ্ছে তুমি যদি ভাইরাসে দেখো ডিএনএ আরএনএ একত্রে অবস্থান করবে না। এরা কি বলতো আলাদা আলাদা হচ্ছে স্থানে অবস্থান করবে। সরি, মানে যে ভাইরাসে ডিএনএ আছে সেটাতে আরএনএ নাই, যেখানে আরএনএ আছে সেখানে কি ডিএনএ নাই। তারপরে দেখো প্রোটিন লেয়ার বা হচ্ছে কি বলতো প্রোটিন আবরণ। এটা বেসিক্যালি এই যে তোমরা যেটা দেখতেছো, যেটাকে ক্যাপসিড বলতেছি আমরা, এটা প্রোটিন নির্মিত, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। প্রোটিন নির্মিত এবং কি বলতো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এইটা আমরা এটাকে বেসিক্যালি প্রোটিন লেয়ারটাকে ক্যাপসিড বলা হয়। কি বলা হয় বলতো? ক্যাপসিড। এই ক্যাপসিডটা আবার দেখো এই যে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত, এদেরকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপসিড গুলো আবার হচ্ছে কতগুলো, তোমার হচ্ছে অনেকগুলো, কতগুলো না অসংখ্য ক্যাপসোমিয়ারে বিভক্ত থাকে। প্রত্যেকটা ভাইরাসে ক্যাপসিডের সংখ্যা হচ্ছে 2000 থেকে 2130। বুঝতে পারছো যে ক্যাপসিডের সংখ্যা কত বলতো? 2000 থেকে 2100 কি বলতো 30। এটা একটা দেখলাম। তার মানে এই 2টা হচ্ছে ওভারঅল জিনিস। একটা ভাইরাস হইতে গেলে নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন লেয়ার থাকতেই হবে। এই 2টার কোনো একটা জিনিস অনুপস্থিত থাকলে ভাইরাস হবে না। এটা কেন আমি জোর দিতেছি একটু পরে গেলে বুঝতে পারবা। ওকে, তারপর এই 2টা বাদ দিয়ে আমরা বাকি জিনিসগুলো দেখি। বাকি জিনিসগুলো আনুষঙ্গিক। এইটা কোনো ভাইরাসে আছে, কোনো ভাইরাসে নাই, ব্যাপারটা এরকম। এই যে দেখো এনভেলপ বা বহিস্থ আবরণ, চারপাশ দিয়ে যে হচ্ছে আমরা বেগুনি কালার যে আবরণটা দেখতে পারতেছি, এইটা নিয়ে যদি আমরা কথা বলি, এইটা বেসিক্যালি লিপিড। এইটা বেসিক্যালি কি বলতো? লিপিড বা লিপোপ্রোটিন। কি বলছি ভাইয়ারা বলতো? লিপিড অথবা হচ্ছে কি লিপোপ্রোটিন, মানে লিপিড প্লাস প্রোটিন। অর্থাৎ এই বাহির দিয়ে যে এক্সটার্নাল যে আবরণটা দেখতে পারতেছি এটা লিপিড নির্মিত অথবা কি লিপোপ্রোটিন নির্মিত। এই যে সকল ভাইরাসে এই হচ্ছে আবরণটা থাকবে, এই লিপোপ্রোটিন নির্মিত আবরণটা থাকবে, সেই ভাইরাসকে আমরা বলবো লিপোভাইরাস।
কি ভাইরাস বলবো বলো তো? লিপো ভাইরাস বলবো, ঠিক আছে? লিপো ভাইরাস হচ্ছে বলবো। তারপরে দেখো এখানে হচ্ছে আমরা কিছু এনজাইমের কথা বলছি। সব ভাইরাসে এনজাইম থাকে না, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এনজাইম থাকে। যেমন দেখো আমরা যদি দেখি এইচআইভি ভাইরাস একটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টাস। এইচআইভি ভাইরাসের যে এনজাইমটা আছে নাম কি বলতো? রিভার্স ট্রান্সক্রিপ্টাস। ব্যাকটেরিওফাজে যে এনজাইমটা আছে এটার নাম হচ্ছে লাইসোজাইম। কি বলছি বলতো? ব্যাকটেরিওফাজে যে এনজাইমটা আছে লাইসোজাইম। তারপরে তোমার হচ্ছে আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাতে যে এনজাইমটা আছে সেটার নাম হচ্ছে নিউরামিনিডেস। ইনফ্লুয়েঞ্জা, এটার নাম হচ্ছে নিউরামিনিডেস। বুঝতে পারছো? অর্থাৎ আমরা এনজাইমের ক্ষেত্রে তিনটা ভাইরাসকে তোমাদের সামনে দেখাইছি যে এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টাস। তারপরে আমরা বলছি যে ব্যাকটেরিওফাজে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে কি লাইসোজাইম। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে কি নিউরামিনিডেস। এছাড়াও বেশ কিছু ভাইরাসে বেশ কিছু এনজাইম পাওয়া যায়, সেগুলো আমাদের লাগবে না। তার মানে আমরা দেখলাম যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু, তারপরে প্রোটিন লেয়ার, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি জিনিস। এর বাহিরেও কিছু কিছু জিনিস থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে তোমার বাধ্যতামূলক নয়, সেটা হচ্ছে অপশনাল জিনিস। ওকে, এটা হচ্ছে আমরা ভাইরাসের তোমার হচ্ছে গঠন সম্পর্কে জানলাম। এর পরের টপিকস দেখি। এখন যে টপিকসটা আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং এই জিনিসটা নিয়ে আমরা পরীক্ষায় সাংঘাতিক প্যাচ লাগাই যে ভিরিয়ন কি, ভিরয়েড কি, পিরিয়ন কি, নিউক্লিও ক্যাপসিড কি। আমরা হচ্ছে বুঝে পড়ার চেষ্টা করি না, শুধু ঢালাও মুখস্থ করার চেষ্টা করি। তো চলো আমরা একটু পড়ি, দেখবে একদম পানির মতো ইজি হয়েছে, এখানে একটা ওয়ার্ডও মুখস্থ করতে হবে না। তো এই যে দেখো চারটা জিনিস, ভিরিয়ন, ভিরয়েড, পিরিয়ন, নিউক্লিও ক্যাপসিড। আমরা যদি ভাইরাসের গঠনটা দেখি সেখানে আমরা দুটো জিনিস পাইছি ভাইরাসের গঠনের মধ্যে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন লেয়ার। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিন লেয়ার। অর্থাৎ একটা ভাইরাস হতে হলে তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন লেয়ার এই দুইটা থাকতেই হবে। এই দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে ভাইরাস বলতে পারবো না। এবার চলো আমরা দেখি। দেখো ভিরিয়ন, ভিরিয়নের মধ্যে কি আরএনএ অথবা ডিএনএ থাকে, তার মানে সে একটা কন্ডিশন ফিল আপ করতেছে। ওকে, তারপরে দেখো প্রোটিন থাকে, তাহলে কি সে দুটা কন্ডিশনই ফিল আপ করতেছে। ভিরিয়ন ভাইরাসের দুইটা কন্ডিশন, নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, প্রোটিন থাকতে হবে। ভিরিয়ন দেখো আরএনএ অথবা ডিএনএ থেকে প্রোটিন থাকে, তার মানে কি সে দুটা কন্ডিশনই ফিল আপ করতেছে। দ্যাটস ওয়াই আমরা ভিরিয়নকে বলি হচ্ছে সংক্রামক বা সংক্রমণক্ষম ভাইরাস কণা। সংক্রামক ভাইরাস, সংক্রমণক্ষম ভাইরাস কণা। বুঝতে পারছো যে একটা ভিরিয়নের মধ্যে যেহেতু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুটাই আছে, দ্যাটস ওয়াই ভিরিয়নটা বেসিক্যালি একটা ভাইরাস। ভিরিয়নটা কি বলতো? ভাইরাস। ভিরিয়নটা কি? ভাইরাস। ওকে, তারপরে দেখি ভিরয়েডে আসুন। ভিরয়েডের মধ্যে দেখো আরএনএ থাকে, ডিএনএ থাকে না। ওকে, ভালো কথা, আরএনএ থাকে, ডিএনএ থাকে না, তার মানে কি নিউক্লিক অ্যাসিড তো থাকতেছে, একটা কন্ডিশন ফিল আপ করতেছে। দুই নম্বরে দেখো প্রোটিন থাকে না, তার মানে দুই নম্বর কন্ডিশন সে ফিল আপ করে না। দুই নম্বর কন্ডিশন কি? সে ফিল আপ করতেছে না। দুই নম্বর কন্ডিশন অর্থাৎ ভাইরাস হওয়ার দুইটা কন্ডিশন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আছে বাট হচ্ছে কি প্রোটিন নাই। দ্যাটস ওয়াই আমরা ভিরয়েডকে কি করতে পারি না? ভাইরাস বলতে পারি না। এই কারণে আমরা পড়ি ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। বুঝতে পারছো? এটা মুখস্থ করার জিনিস না। তাহলে ভিরয়েডটা কি বলতো? সংক্রামক আরএনএ। এরপর আসো প্রিয়ন। কি বলছি বলতো? প্রিয়ন। এবার দেখো প্রিয়নের ক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন ম্যাচ করি, নিউক্লিক অ্যাসিড থাকে না। ওকে, তারপরে কি শুধু প্রোটিন থাকে। তার মানে দেখো প্রিয়নও আমাদেরকে একটা কন্ডিশন ফিল আপ করতে পারে, আরেকটা কন্ডিশন ফিল আপ করতে পারে না। তো আমরা বলে নিছি যে ভাইরাস হইতে হলে দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। যদি কোনো একটা কন্ডিশন ফিল আপ না করে তাহলে সে ভাইরাস হতে পারবে না। তাহলে দেখো প্রিয়ন কি করতেছে যে নিউক্লিক অ্যাসিড থাকে না, নিউক্লিক অ্যাসিড নাই, শুধু কি প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিড নাই, শুধু কি প্রোটিন আছে। দ্যাটস ওয়াই এটাকেও আমরা ভাইরাস বলতে পারবো না। এই কারণে আমরা প্রিয়নকে বলি সংক্রামক প্রোটিন ফাইব্রিল। সংক্রামক প্রোটিন ফাইব্রিল। বুঝতে পারছো?
প্রোটিন ফাইব্রিল। কেন এদেরকে এইরকম নামগুলো দেওয়া হয়েছে? এবার আসো, নিউক্লিওক্যাপসিড, দেখো আরএনএ অথবা ডিএনএ থাকে, ভালো কথা। তারপরে 2 নম্বরে কি, প্রোটিনও থাকে। তার মানে নিউক্লিওক্যাপসিডের মধ্যে কি থাকতেছে? আর দুইটা বৈশিষ্ট্যই থাকতেছে ভাইরাসের, আরএনএ অথবা ডিএনএও থাকতেছে, আবার কি বলতো প্রোটিনও থাকতেছে, দুটো জিনিসই থাকতেছে। দ্যাটস ওয়াই নিউক্লিওক্যাপসিডকে আমরা কি বলতে পারি? ভাইরাস বলতে পারি। ভাইরাস বলতে কোনো দ্বিধা নাই। ভাইরাস হওয়ার দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন নিউক্লিক অ্যাসিড, আরেকটা কন্ডিশন হচ্ছে কি বলতো প্রোটিন। তার মানে দেখো ভিরিয়ন এবং নিউক্লিওক্যাপসিড এই দুইটা ভাইরাস, আর মাঝখানে ভিরয়েড পিরিয়ন এরা ভাইরাস নয়। ভিরয়েডের মধ্যে কি থাকে না? প্রোটিন থাকে না, দ্যাটস ওয়াই এটাকে সংক্রামক আরএনএ বলা হয়। পিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধু প্রোটিন থাকে, দ্যাটস ওয়াই সেটা কি সংক্রামক প্রোটিন ফাইব্রিল বলা হচ্ছে। ওকে, এই যে নিউক্লিওক্যাপসিড, দেখো এর সংক্রমণ ক্ষমতা নাই, এই কারণে নিউক্লিওক্যাপসিডটাকে আমরা পড়ি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণা। কেন ভাইরাস? কারণ এই যে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, কিন্তু কি নাই? সংক্রমণ ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা পড়ি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে বা ভাইরাসকে কি বলা হয়? নিউক্লিওক্যাপসিড। আর সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে কি বলা হয়? ভিরিয়ন। সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয়? নিউক্লিওক্যাপসিড। ওকে, তারপরে দেখো বিশেষ নাম, ওই যে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, সংক্রমণক্ষম ভাইরাস কণা, সংক্রামক আরএনএ, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। এটা নিয়ে যাদের প্যাচ লাগে, পিরিয়ন প্রিয়ন প্রোটিন ফাইব্রিল, প্রিয়ন প্রোটিন ফাইব্রিল, এভাবে মনে রাখতে পারো। ওকে, এবার আসা হচ্ছে সৃষ্ট রোগ। কি সৃষ্ট রোগ? দেখো ভিরিয়ন উদ্ভিদ ও প্রাণীদের রোগ সৃষ্টি করে, ভিরয়েড শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে কে? ভিরয়েড। পিরিয়ন শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। কি প্রিয়ন প্রোটিন ফাইব্রিল প্রাণীতে রোগ সৃষ্টি করে। প্রিয়ন প্রোটিন ফাইব্রিল প্রাণীতে রোগ সৃষ্টি করে। ভিরয়েড সংক্রামক আরএনএ উদ্ভিদে রোগ সৃষ্টি করে। আর নিউক্লিওক্যাপসিড তো কি কোনো রোগই সৃষ্টি করে না, কারণ আমরা আগেই বলে নিছি যে এটা একটা সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণা। তারপরে হচ্ছে ভিরিয়ন, হচ্ছে এটা যেহেতু একটা পূর্ণাঙ্গ ভাইরাস, দ্যাটস ওয়াই সে উদ্ভিদ এবং প্রাণীদের উভয় জায়গাতে কি বলতো রোগ সৃষ্টি করবে। খুবই সহজ জিনিস, একটু বুঝে পড়লেই হচ্ছে পারা যায়। রোগগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর আসো স্যাটেলাইট। দেখো স্যাটেলাইটটা কি? স্যাটেলাইটের ভিতরে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, স্যাটেলাইটের ভিতরে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে ভাইরাসের কন্ডিশন কি? ভাইরাসের কন্ডিশন নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুটোই থাকতে হবে। দুটোর মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকলে সেটাকে আমরা ভাইরাস বলতে পারবো না। তাহলে কি আমরা স্যাটেলাইটকেও ভাইরাস বলতে পারি না? কারণ স্যাটেলাইটে কেবল নিউক্লিক অ্যাসিড থাকে, কেবল নিউক্লিক অ্যাসিড থাকে। সে কি করতে, তার কি নাই বলতো? প্রোটিন নাই। কিন্তু এই স্যাটেলাইটটা যখন পোষক কোষের সংস্পর্শে যায়, সে প্রতিলিপি সৃষ্টি করে। প্রতিলিপি সৃষ্টি করে প্রোটিন আবরণ নিয়ে নেয়, তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। কি বলছি? স্যাটেলাইটে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে, তার কোনো প্রোটিন আবরণ নাই, কিন্তু যে যখন সে পোষকের সংস্পর্শে যায় তখন সে কি করে? সে প্রতিলিপি সৃষ্টি করে এবং প্রোটিন আবরণ নিয়ে নেয়, তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। তো সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। খুবই জটিল একটা বিষয়, আমরা মুখস্থ করতে যাই কিন্তু গুলিয়ে ফেলি। ওকে, এটা সবাই ক্লিয়ার আমরা? ওকে, ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এটা ক্লিয়ার কিনা। বেশি না, আমাকে 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা সময় দিবা, ঠিক আছে? 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা সময় দিবা। আমি অনেক বেশি লম্বা ক্লাস নেই না, এই অণুজীবের ওপরে আজকে যদি আমি একটা সোয়া 1 ঘন্টার ক্লাস নেই, মানে 1 ঘন্টা 15 মিনিট, নেক্সট দিন হয়তো 1.5 ঘন্টার একটা ক্লাস দিব, অর্থাৎ 2.5 ঘন্টা 3.25 ঘন্টার ক্লাসে তোমার এই অণুজীব চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি কখনোই 4 ঘন্টা 5 ঘন্টা এরকম ক্লাস কখনোই নেই না। সো হচ্ছে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। এবার আসো ভাইরাসের বৈশিষ্ট্য, আর কিছু বৈশিষ্ট্য আমরা পড়ি। জড় রাসায়নিক বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে কি বলতো জীবীয় বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য, এটা একটু পড়বা তোমরা।
মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই যে যখন বড় অপশন যুক্ত কোশ্চেন গুলা করে সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো দেয় যে নিচের কোনটি জড় রাসায়নিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি জীবীয় বৈশিষ্ট্য বা হচ্ছে কি বৈশিষ্ট্য নয়, এই টাইপের কোশ্চেন গুলো আসে। এটা একটু তোমরা রিডিং দিবা। তারপরে আসো ভাইরাসের আকৃতি। ভাইরাসের কি বলতো আকৃতি, এইগুলো নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি যে ভাইরাসের আকৃতি। দেখো ভাইরাসকে আমরা আমি আগে একটু লিখে নিই, ছোট, তারপরে কি বড়। ছোটর মধ্যে প্রাণী, প্রথমে আমরা উদ্ভিদ লিখি, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, নিজেদেরকেই মনে রাখতে হবে। জাস্ট আমি লিখে একটু মেমোরাইজ করে দিচ্ছি। বড় উদ্ভিদ আর কি বলতো প্রাণী, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস কোনটা, সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস কোনটা, এই টাইপের কোশ্চেন গুলো এসে থাকে। তাহলে দেখো ভাইরাসের আকৃতি, সাধারণত ভাইরাসের আকৃতিটাকে ন্যানোমিটারে পরিমাপ করা হয়। 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত এটার আকৃতিটা হয়ে থাকে। কত ন্যানোমিটার বলছি? 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এদের আকৃতি। যেমন 12 ন্যানোমিটার পোলিও, আর 300 ন্যানোমিটার টিএমভি। 300 ন্যানোমিটার কি বলতো টিএমভি, আর 12 ন্যানোমিটার কি বলতো পোলিও। আচ্ছা, তাহলে দেখো সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস, এটার নাম স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস বলা হয়। কি বলছি বলতো? স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস। আমি শর্ট ফর্ম লিখে দিচ্ছি যে সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাসের নাম স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস। তারপরে দেখো সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস, এটার নাম সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস। সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস, সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস সবচেয়ে দাঁড়াও। সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস তোমার গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। সবচেয়ে ছোট ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। তারপর আসলে সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস, ওই যেটা একটু আগে লিখছিলাম, সেটার নাম সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস। সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস। সবচেয়ে বড় প্রাণী ভাইরাস কোনটা? সবচেয়ে বড় প্রাণী ভাইরাস তোমার গুটি বসন্তের ভেরিওলা ভাইরাস। গুটি বসন্তের ভেরিওলা, মানে আমরা ভেরিওলা ভাইরাস লিখে দিতে পারি। ভেরিওলা, সবগুলো ইংরেজিতে লিখছি, এটাও ইংরেজিতে লিখে দেই, ভেরিওলা ভাইরাস। আর এইগুলোর ওই যে ন্যানোমিটার গুলো, কত ন্যানোমিটার, ঠিক আছে, কত ন্যানোমিটার, এটা জাস্ট একটু রিডিং দিয়ে নিবা মেইন বই থেকে, যেগুলো কত ন্যানোমিটার, বুঝতে পারছো? তাহলে দেখো যে আমরা এখানে কি কি দেখছি বলতো, যে সবচেয়ে ছোট কি বলতো উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস। উদ্ভিদ কি বলতো স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস। সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস। আর সবচেয়ে বড় প্রাণী ভাইরাস গুটি বসন্তের ভেরিওলা ভাইরাস। ওকে, হয়ে গেল। তারপর আসো ভাইরাসের পরজীবিতা। এগুলো খুব সহজ জিনিস, যে ভাইরাসের পরজীবিতা মিন্স একটা আমাদের শরীরে, শুধু আমাদের না, অর্থাৎ সকল উদ্ভিদ এবং প্রাণীর শরীরে একটা রিসেপ্টর সাইট আছে, যে স্পেসিফিক ভাইরাসগুলো ওই জায়গায় আক্রমণ করলে সে তার শরীরে প্রবেশ করতে পারবে। যেমন এই যে কিছুদিন না, কয়েক বছর হয়ে গেল যে করোনার বিশাল প্যান্ডেমিক গেছে, তাই না? এই যে করোনার যে বিশাল প্যান্ডেমিক গেছে, এই সময়টাতে করোনা আসলে কি আমাদের শ্বসনতন্ত্রটাকে বা আমাদের শ্বাসতন্ত্রটাকে কি করছে? আক্রান্ত করছে। আমাদের শ্বাসতন্ত্রটাকে আক্রান্ত করছে। অর্থাৎ এই করোনাকে রিসিভ করার জন্য আমাদের শ্বাসতন্ত্রে কিছু রিসেপ্টর সাইট আছে। কি আছে বলতো? রিসেপ্টর সাইট। রিসেপ্টর সাইট থাকে। দ্যাটস ওয়াই এই রিসেপ্টর সাইটের মাধ্যমে করোনা আমাদের শরীরে প্রবেশ করতে। সেম ভাবে অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আক্রমণ করে সেখানেও রিসেপ্টর সাইট থাকে, এই কারণে সে সেই অঙ্গ প্রত্যঙ্গে কি করতে পারে বলতো? প্রবেশ করতে পারে। সো আমরা এইগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে আসো যে ভাইরাসের শ্রেণীবিন্যাস। ওকে, ভাইরাসের শ্রেণীবিন্যাসের ভিত্তি আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাসগুলো। আচ্ছা, এই তোমরা কি পড়া বুঝতেছো? অনেকে নতুন ক্লাস করতেছো,
তোমরা কি পড়া বুঝতেছো? দেখি একটু ফিডব্যাক দাও। আমি তো উপস্থিতি আর একটু বেশি আশা করছিলাম, বাট হতাশ হয়ে গেলাম। তোমরা কি পড়া বুঝতেছো? ভাইকে একটু ফিডব্যাক দাও তো। আমি সুন্দর করে সব গুছিয়ে পড়াই, ঠিক আছে? কোনো টপিকস বাদ যাবে না, কোনো কিছু বাদ যাবে না। তোমরা কি বুঝতেছো? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতেছো কিনা। ভাইরাসের পরজীবিতা বোঝো নাই? আচ্ছা, ভাইরাসের পরজীবিতার মধ্যে ওখানে ছোট্ট একটা কথাবার্তা বলছি, সেটা হচ্ছে ভাইরাস কি তো একটা পরজীবী, কারণ সে তো নিজে জীবন ধারণ করতে পারে না। সে পোষক দেহকে আক্রান্ত করে সেই পোষকের শরীরে প্রবেশ করে তার শরীরে হচ্ছে সে বংশ বিস্তার করে। তো এই যে আমাদের শরীরে, আমরা তো এক ধরনের পোষক ভাইরাসের, আমাদের শরীরে যখন আক্রমণ করে তখন আমাদের শরীরে কিছু গ্রহিতা থাকে যাদেরকে বলা হয় রিসেপ্টর সাইট। এই রিসেপ্টর সাইট হচ্ছে ভাইরাসটাকে গ্রহণ করে, এটাই হচ্ছে আমরা বলছি আর কি। ওকে, তাহলে দেখো নেক্সট যেখানে আমরা ছিলাম আর কি, ভাইরাসের শ্রেণীবিন্যাস আকৃতি অনুযায়ী। তো দেখো দণ্ডাকার আকৃতি অনুযায়ী হচ্ছে কি বলতো, দণ্ডাকার। এটা এক্সাম্পল, এগুলো অনেক ওই যে তোমরা ছোটখাটো টেকনিক মেকনিক শিখে আসো। এটিএম, এটিএম এ দিয়ে হচ্ছে আলফা আলফা মোজাইক, টি দিয়ে হচ্ছে টিএমবি, এম দিয়ে হচ্ছে কি মামস, মানে দণ্ডাকার। এটিএম মেশিন দেখছো না, টাকা তোলে, সবাই তো দেখছো কম বেশি। তো এই মেশিনটা কি এরকম দণ্ডাকার, দ্যাটস ওয়াই ওখান থেকে মনে রাখবা এটিএম মানে, এখানে লিখে দিচ্ছি তাহলে ভালো মনে থাকবে। এটিএম হচ্ছে কি দণ্ডাকার, সেখান থেকে আলফা আলফা মোজাইক, টিএমবি আর হচ্ছে কি বলতো মামস। তারপরে আস হচ্ছে গোলাকার, তারপরে হচ্ছে কি গোলাকার। এখন মনে করো এই যে তোমাদের সাথে কি এক্সাম্পল দেওয়া যায়, মনে করো তোমাদের সাথে একজন ক্লাস করতেছে, তার নাম হচ্ছে তানিয়া। এখন মনে করো এই তানিয়া পিএইচডি করছে। কি করতেছে? পিএইচডি করছে। এখন তুমি লিখলা তানিয়া পিএইচডি, তানিয়া পিএইচডি। এই দেখো তানিয়ার টি দিয়ে টিআইভি, পি দিয়ে পোলিও, এইচ দিয়ে এইচআইভি, ডি দিয়ে ডেঙ্গু, ডি দিয়ে ডেঙ্গু। তারপরে আসো ঘনক্ষেত্রাকার হারপিস ভ্যাকসিনিয়া, এটা মনে রাখতে পারো হাভা, হারপিস ভ্যাকসিনিয়া হাভা। তারপর হচ্ছে ব্যাঙাচি আকৃতি, T2 T4 T6, ব্যাঙাচি আকৃতি T2 T4 T6। তারপরে আসো হচ্ছে সিলিন্ড্রিকাল বা হচ্ছে সূত্রাকার, ইবোলা, মটোরেরিস্ট্রিক, ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো বুলেট আকার, র্যাপডোভাইরাস, পাউরুটি, ভ্যাকসিনিয়া, প্লেট আকৃতি, তামাকের নেফ্রোসিস। আচ্ছা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বোঝার চেষ্টা করো। এটা পরীক্ষায় প্রচুর আসে, যে কি বলছে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাসের শ্রেণীবিন্যাস। আমরা সাধারণত জানি যে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, দুই প্রকার, ডিএনএ আর হচ্ছে কি আরএনএ। এবার দেখো এই যে ডিএনএ, ডিএনএ যারা আছে, ডিএনএ ভাইরাস যারা আছে তারা সাধারণত একটু কম ক্ষতিকর। আরএনএ ভাইরাস যারা আছে এরা বেশি ডেঞ্জারাস। আরএনএ ভাইরাস যারা আছে এরা কি বলতো বেশি ডেঞ্জারাস। ডিএনএ ভাইরাস যারা আছে এরা একটু কম ক্ষতিকর, আরএনএ ভাইরাস যারা আছে এরা হচ্ছে কি একটু বেশি ডেঞ্জারাস। তাহলে দেখো এই যে ডিএনএ, অধিকাংশ প্রাণী ভাইরাস গুলোই ডিএনএ ভাইরাস হয়, কিন্তু যে সকল প্রাণী ভাইরাস আরএনএ ভাইরাস তারা খুব ক্ষতিকর। যেমন মনে করো করোনা, ও তো প্রাণী ভাইরাস, ওর তো ডিএনএ ভাইরাস হওয়ার কথা ছিল, ওর ডিএনএ না আরএনএ হচ্ছে। এইচআইভি ও তো কি প্রাণী ভাইরাস, ওর তো হচ্ছে কি বলতো ডিএনএ ভাইরাস হওয়ার কথা ছিল, ডিএনএ না আরএনএ হচ্ছে, দ্যাটস ওয়াই সে বেশি কি ক্ষতিকর। অর্থাৎ যে সকল প্রাণী ভাইরাস গুলো অনেক বেশি ক্ষতিকর তারাই হচ্ছে আরএনএ ভাইরাস। কিন্তু নর্মালি যদি আমরা ওভারঅল চিন্তা করি তাহলে হচ্ছে অধিকাংশ প্রাণী ভাইরাস হচ্ছে কি ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস। তো দেখো এটা পরীক্ষায় প্রচুর আসে যে ডিএনএ ভাইরাসের এক্সাম্পল কোনগুলো, এই যে টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো,
এই টিপুর দিয়ে হচ্ছে টিআইভি, ভাই দিয়ে হচ্ছে ভ্যারিওলা, টি2 দিয়ে টি2, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া, হতে দিয়ে হারপিস, হেপাটাইটিস, ফ্রান্স দিয়ে ফুলকপির মোজাইক, এলো দিয়ে অ্যাডিনো, এলো দিয়ে অ্যাডিনো। এই নেমোনিকটা দিয়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এবার আসো, আমরা সাধারণত কি জানি? ডিএনএ দ্বিসূত্রাকার। ডিএনএ হচ্ছে কি বলতো? দ্বিসূত্রাকার। ডিএনএটা কি বলতো? দ্বিসূত্রাকার। আমরা তো এটাই জানি। তবে ভাইরাসের এমন একটা গোত্র আছে যাদের ডিএনএ একসূত্রক। সেই গোত্রটার নাম হচ্ছে পার্বোভিরিডি। সেই গোত্রটার নাম কি? পার্বোভিরিডি। এক্সাম্পল হচ্ছে 5X174 M13 কোলিফাস। 5X174, তারপর হচ্ছে কি বলছি বলতো? M13 কোলিফাস। 5X174, তারপর হচ্ছে M13 কোলিফাস। এদের ভাইরাসের ডিএনএ হচ্ছে কি বলতো? একসূত্রক। তারপরে দেখো আরএনএ। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকে। এই যে দেখো, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে কি? আরএনএ থাকে। পরীক্ষায় কিন্তু এই টাইপেরও কোশ্চেন আসে যে উদ্ভিদ ভাইরাসে কি থাকে, প্রাণী ভাইরাসে কি থাকে। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে কি? আরএনএ থাকে। তবে যে সকল প্রাণী ভাইরাসে আরএনএ থাকে তারা খুবই ডেঞ্জারাস হয়। এই দেখো, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস সব খারাপ, চিকুনগুনিয়া, করোনা সব খারাপ। এরা তো প্রাণী ভাইরাস। থাকার কথা ছিল ডিএনএ। ডিএনএ না থেকে কি বলতো? আরএনএ আসছে। দ্যাটস ওয়াই এরা শরীরের জন্য অনেক বেশি খারাপ। তারপরে আসে আরএনএ কয় সূত্রক? এক সূত্রক, তাই না? আরএনএ হচ্ছে এক সূত্রক। তবে এই আরএনএ ভাইরাসের একটা গোত্র আছে। আরএনএ ভাইরাসের একটা গোত্র আছে যারা হচ্ছে কি বলতো? দ্বিসূত্রক। সেই গোত্রটার নাম কি? রিওভিরিডি। তাহলে দেখো, ডিএনএ ভাইরাসের মধ্যে একটা হচ্ছে আমরা এক্সেপশন পাইলাম, আরএনএ ভাইরাসের মধ্যে কি আমরা একটা এক্সেপশন পাইলাম যে রিওভিরিডি। এটা হচ্ছে কি? রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস। এরা হচ্ছে দ্বিসূত্রক। সো এইগুলো আমরা খুব সুন্দর করে মনে রাখবো। তারপরে বহিস্থ আবরণ যুক্ত, এগুলো তোমরা একটু দেখে নিবা। বহিস্থ আবরণহীন কি কি, বহিস্থ আবরণী যুক্ত। এটা পরীক্ষায় প্রচুর আসে যে বহিস্থ আবরণ যুক্ত ইনফ্লুয়েঞ্জা, হারপিস, পক্স, তারপর হচ্ছে করোনা ভাইরাস। পক্স, ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে তোমার হারপিস, তারপরে হচ্ছে তোমার পক্স, তারপরে হচ্ছে কি বলতো? করোনা ভাইরাস। এটা হচ্ছে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এটা মনে রাখতে পারো এই যে এভাবে, PCHIV, আমি বলে দিচ্ছি, পি দিয়ে পক্স, সি দিয়ে করোনা, HIV দিয়ে এইচআইভি, এইচ দিয়ে হারপিস, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা। তার মানে এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? বহিস্থ আবরণী যুক্ত PCIV। তাহলে পি দিয়ে হচ্ছে তোমার পক্স, সি দিয়ে করোনা, এইচআইভি দিয়ে এইচআইভি, এইচ দিয়ে হারপিস, আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এইভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। তারপরে আসো পোষক দেহ। ঠিক আছে? প্রাণী ভাইরাস, যেগুলো প্রাণী পোষক দেহে অবস্থান করে যে ভাইরাস, তারা প্রাণী ভাইরাস। ব্যাকটেরিওফাজ টি2, টি4, টি6, আর সায়ানোফাজ হচ্ছে LPP1, LPP2। এগুলো হচ্ছে মনে রাখবা। ওকে, তাহলে এরপরে দেখো আরো মানে ভাইরাসের শ্রেণী বিভাগ হচ্ছে অনেক লম্বা আর কি। তো এরপরে দেখো কি আছে? ইমার্জিং ভাইরাস। আচ্ছা ভাইয়া, ইমার্জিং ভাইরাসের কনসেপ্টটা কি খেয়াল করো একটু। ইমার্জিং ভাইরাস বলতে আমরা সেই সকল ভাইরাসকেই বলবো যে সকল ভাইরাস হচ্ছে তোমার, যে সকল ভাইরাস পোষক দেহ পরিবর্তন করে অন্য পোষক দেহে যাবে। যে পূর্বে একটা পোষক দেহে ছিল, সে সেই পোষক দেহটা চেঞ্জ করে অন্য পোষক দেহ চলে গেছে, তাদেরকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। তো দেখো ইমার্জিং ভাইরাসের এক্সাম্পল কি কি লিখছে? হেন্স, ACNS, হেন্স, এইচ দিয়ে এইচআইভি, ই দিয়ে ইবোলা, এন দিয়ে নীলে ভাইরাস, এস দিয়ে হচ্ছে সার্স। যেমন সার্স নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, সার্স মিনস হচ্ছে সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ যে সকল ভাইরাসগুলো আমাদের শ্বসনতন্ত্রের জটিলতা সৃষ্টি করে, সকল ভাইরাসকে একত্রে বলা হয় সার্স, সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। আমার কিছু মার্সও আছে, সেটা পরের ব্যাপার। আগে আমরা হচ্ছে সার্স নিয়ে কথা বলি। তার মানে এই যে করোনা, এই করোনাও কিন্তু সার্সের আন্ডারেই পড়বে। ঠিক আছে? করোনাও কিন্তু কি বলতো? সার্সের আন্ডারেই হচ্ছে
করোনাও হচ্ছে সার্সের আন্ডারেই পড়বে। তার মানে এইচআইভি, ইবোলা, নিলে ভাইরাস আর হচ্ছে কি বলতো সার্স ভাইরাস, এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, করোনা ভাইরাস বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো যেটা প্রথমে হচ্ছে তোমার চীনের উহানের হচ্ছে বানরের দেহে পাওয়া গেছে, পরে বানর থেকে মানুষে আসছে। এই যে শুরুতে বানরের দেহ ছিল, পরে বানর থেকে মানুষে চলে গেছে। এই ঘটনাটাকেই হচ্ছে আমরা কি বলতেছি, যে ইমার্জিং ভাইরাস, সে পোষক দেহটাকে পরিবর্তন করে ফেলতেছে। আচ্ছা, তারপরে আসো মাইকোফাস, যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে। তারপরে বিজ্ঞানী হোমসের একটা ক্লাসিফিকেশন আছে, ফ্যাগাইনি, ফাইটোফ্যাগাইনি। এই দেখো, ফাইটো মানে কি উদ্ভিদ, আর জুও মানে কি প্রাণী। যে সকল ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে ফাইটোফ্যাগাইনি, তারপরে প্রাণীকে আক্রমণ করলে জুওফ্যাগাইনি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়েক্ট এবং কমেন্ট করে জানায় দাও। আমরা যতটুকু পড়ছি এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এখন আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ তোমার কত, এখন তো 10:50 বাজে, আমরা 11:15 মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 11:15 মধ্যে শেষ করে ফেলবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। এখন আমরা ইনশাল্লাহ 10:15 মধ্যেই হচ্ছে শেষ করে ফেলবো। বোরিং লাগতেছে যারা ক্লাস করতেছ? বোরিং লাগতেছে? পড়া কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বলো তো দেখি, যে পড়া কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে নাকি বোরিং লাগতেছে, কোনটা? যারা ক্লাস করতেছ দেখি একটু ফিডব্যাক দাও। যারা ক্লাস করতেছ সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে নাকি হচ্ছে বিরক্তি লাগতেছে, কোনটা? আচ্ছা, দেখো তাহলে আমরা হচ্ছে পরের টপিকসে যাই। এখন আমরা আলোচনা করব তোমাদের বইতে বেশ কিছু ভাইরাস নিয়ে কথাবার্তা বলছে, বুঝতে পারছো কি বলছি? বেশ কিছু ভাইরাস নিয়ে কথাবার্তা বলছে, করোনা ভাইরাস, তারপরে হচ্ছে তোমার হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক, তারপরে হচ্ছে টি2 ভাইরাস, বেশ কিছু ভাইরাস নিয়ে কথাবার্তা বলছে। এই সকল ভাইরাস নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি এখন আলোচনা করার চেষ্টা করব। তো সেটার প্রথমেই হচ্ছে আমরা যে ভাইরাসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে তোমার করোনা ভাইরাস, যেটা আমাদের অনেক বেশি হচ্ছে ভোগাইছে আর কি। আচ্ছা, অনেক সহজ, হ্যাঁ একটু পড়তে হবে, বারবার পড়লে সহজ হয়। এখন তোমরা যদি মনে করো যে আমি আজকে একবার পড়ে ফেললাম, একবার পড়লেই হয়ে যাবে, তাহলে তো আলটিমেটলি হবে না। এটা বারবার পড়তে হবে। যদি তুমি বারবার পড়ো তাহলেই সহজ হবে। আর যদি বলো যে আমি তো আজকে একবার পড়ে ফেলছি তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ, তাহলে কিন্তু আর হবে না। এটা যতবার পড়বা তত হচ্ছে তোমার ক্লিয়ার হবে। এটার কাহিনীটা এরকম যে বায়োলজি হচ্ছে বারবার পড়তে হবে, বায়োলজি যত বারবার পড়বা তত হচ্ছে ক্লিয়ার হবে, তাহলে তোমার জন্য হচ্ছে পড়াটা সহজ হবে আর কি, বুঝতে পারছো? তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হবে, এটাই হলো মেইন বিষয়। একটু একটা মিনিট। আচ্ছা, তাহলে চলো আমরা যাই। দেখো যে করোনা ভাইরাস, দেখো ছবিটা দেখতেছ, চারপাশ দিয়ে দেখো স্পাইক আছে। তার মানে এখান থেকে তুমি কিছু বৈশিষ্ট্য দাঁড় করাইতে পারো করোনা ভাইরাসকে। কি কি বলতে পারো বলো তো? এটা একটা গোলাকার ভাইরাস, বলা যায় না যে করোনা ভাইরাসটা কি একটা গোলাকার। তারপরে দেখো বাহির দিয়ে কি তুমি স্পাইক পাচ্ছ, তার মানে এটাকে তুমি কি বলতে পারো যে এটা হচ্ছে কি একটা কাঁটাযুক্ত ভাইরাস। এটা হচ্ছে কি বলতো একটা কাঁটাযুক্ত ভাইরাস, করোনা ভাইরাসটা একটা কাঁটাযুক্ত ভাইরাস। তারপরে দেখো এই যে এখানে আরএনএ দেখতে পাচ্ছ, তাহলে দেখো স্পাইক পাইলা, আরএনএ পাইলা, এই যে গোল একটা রাউন্ড পাইলা, তিনটা বৈশিষ্ট্য তুমি পেয়ে গেছো। কাঁটাযুক্ত, গোলাকার, আরএনএ ভাইরাস। আরএনএটা কেমন? একসূত্রক।
আরএনএটা কেমন বলো তো ভাইয়ারা? 1 সূত্রক। আরএনএ হচ্ছে 1 সূত্রক। ওকে, ভালো কথা। এবার আসো আর কি কি হচ্ছে আমরা পড়তে পারি। যেমন এটা একটা ইমার্জিং ভাইরাস। তারপরে এই যে বাহির দিয়ে একটা আবরণী দেখতে পারতেছে, এই যে কই গেল, এই যে এনভেলপ, তার মানে কি একটা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। দেখো কত জিনিসে ফেলা যাচ্ছে, কাঁটাযুক্ত, বহিস্থ আবরণযুক্ত, আরএনএ, 1 সূত্রক, গোলাকার, ইমার্জিং, সব চলে আসতেছে পরীক্ষায়, কিন্তু হচ্ছে এইগুলাই আসে, এইগুলাই হচ্ছে জিজ্ঞেস করে। তো এখানে যে এই রোগটা আসলে কিভাবে ছড়ায় আমরা সবাই জানি যে হাঁচি, কাশি এইগুলোর মাধ্যমে হচ্ছে সাধারণত ছড়ায়, তোমার হচ্ছে থুতু, কফ এইগুলোর মাধ্যমে ছড়ায়। তো এখানে 3টা শব্দ আছে। যেমন আমরা যদি বলি এন্ডেমিক, আমরা যদি হচ্ছে বলি এন্ডেমিক, এন্ডেমিক, আর হচ্ছে তোমার এপিডেমিক আর প্যান্ডেমিক, এপিডেমিক আর হচ্ছে কি বলতো প্যান্ডেমিক। আচ্ছা, তাহলে খেয়াল করো এন্ডেমিক কি, এপিডেমিক কি, আর প্যান্ডেমিক কি। এন্ডেমিক হচ্ছে খুব ছোট জায়গা জুড়ে যে রোগটা বিস্তার লাভ করে, অনেক বড় জায়গা জুড়ে ছড়ায় না, অনেক বড় জায়গা জুড়ে যায় না, সেটাকে হচ্ছে আমরা আসলে এন্ডেমিক বলি। যেমন এরকম একটা রোগ ছিল মার্স, ঠিক আছে, মার্স কোভিড আর কি যেটা বলা হতো মার্স, এটা হচ্ছে মিডল ইস্টের একটা রোগ, বুঝতে পারছো, মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, যেমন এটাকে আমরা সার্স বলতেছি, ওটাকে বলা হতো মার্স। তারপরে দেখো এপিডেমিক, একটু বড় জায়গা জুড়ে, একটু বড় জায়গা জুড়ে, এটা হচ্ছে ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস একটু বড় জায়গা জুড়ে। আর প্যান্ডেমিক একদম সারা বিশ্বব্যাপী ছড়ায় গেছে, এটা হচ্ছে কি বলতো করোনা ভাইরাস, এটা হচ্ছে কি বলতো করোনা ভাইরাস বা কোভিড-19, করোনা ভাইরাস বা হচ্ছে কোভিড-19। তার মানে এন্ডেমিক হচ্ছে ছোট জায়গা জুড়ে, এপিডেমিক হচ্ছে বড় জায়গা জুড়ে, তারপরে হচ্ছে আমরা কি বলছি প্যান্ডেমিক হচ্ছে কি একদম মানে হচ্ছে তোমার এন্ডেমিক যদি হচ্ছে আমরা বলি, প্যান্ডেমিক যদি হচ্ছে আমরা বলি সেটা হচ্ছে একটু সংকীর্ণ জায়গা, এপিডেমিক হচ্ছে তার চেয়ে একটু বড়, আর প্যান্ডেমিক হচ্ছে তার চেয়েও বড়। সো এইভাবে হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো যে করোনা ভাইরাসের বেশ কিছু টিকা ছিল, এইগুলো হচ্ছে জাস্ট একটু রিডিং দিয়ে দিবা, এখন আর খুব একটা আসে না, তারপরে একটু রিডিং দিবা আর কি। যেমন বাংলাদেশে প্রথম যে টিকাটা আসছিল, কোথায় গেল দাঁড়াও, এই যে এটা কোভিশিল্ড, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটা হচ্ছে বাংলাদেশে প্রথম আসছিল, এরপরে সবই আসছে, যে মডার্না আসছে, তারপর হচ্ছে সিনোফার্ম আসছে, তবে সবার প্রথমে আসছিল হচ্ছে কোভিশিল্ড। ওকে, এবার আসো আমরা টিএমবিতে চলে যাই, টিএমবিতে চলে যাই। তবে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা, এটা কিন্তু এমআরএনএ ভ্যাকসিন ছিল, মানে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন গুলা ছিল পরীক্ষা অনেক সময় আসে যে এমআরএনএ, তোমরা জানো যে মেসেঞ্জার আরএনএ, বুঝতে পারছো, মেসেঞ্জার আরএনএ। ওকে, এবার আসো টিএমভি। ফার্স্ট দেখো এটা সম্পর্কে আমরা কি কি বলতে পারি। টিএমভি সম্পর্কে আমরা একদম শুরুতেই দেখে আসছি যে টিএমভিটা হচ্ছে কি একটা দণ্ডাকার ভাইরাস, তাই না? তার মানে দেখো আমরা যদি বৈশিষ্ট্যগুলো দাঁড় করাই, এটা হচ্ছে কি একটা দণ্ডাকার ভাইরাস। ওকে, ভালো কথা। 2 নম্বরে দেখো আমরা পড়ছি এটারে কিন্তু আমরা ডিএনএ ভাইরাসের মধ্যে পাইনি, দ্যাটস ওয়াই এটা কি বলতো আরএনএ ভাইরাস। এই দেখো আরএনএ ভাইরাস, এটা হচ্ছে কি বলতো আরএনএ ভাইরাস। তার মানে টিএমবি কি একটা দণ্ডাকৃতির ভাইরাস, তারপরে কি বলতো আরএনএ ভাইরাস। এবং খুব মজার ব্যাপার, এটার দৈর্ঘ্য, এটার যদি আমরা দৈর্ঘ্যটা জানি, এটা 280 ন্যানোমিটার, 280 ন্যানোমিটার, প্রস্থের 17 গুণ, প্রস্থের কত গুণ 17 গুণ, প্রস্থের কত গুণ 17 গুণ। তারপরে দেখো আরএনএ প্রোটিন দিয়ে গঠিত, এই যে ক্যাপসোমিয়ার আমরা একটু আগে বলছি না ক্যাপসিড, সেই ক্যাপসিড থেকে আমরা কি পাইছি বলতো ক্যাপসোমিয়ার পাইছি, সেই কথাগুলোই। তাহলে দেখো যে ক্যাপসোমিয়ারে, এদের ক্যাপসোমিয়ার থাকে 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে, 2200 ক্যাপসোমিয়ার থাকে। তাহলে এদের ক্যাপসোমিয়ার কত 2130 থেকে হচ্ছে 2200। আবার তোমার প্রত্যেক
প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকে, 158টা অ্যামিনো অ্যাসিড। বুঝতে পারছো? প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে 158টা কি বলতো অ্যামিনো অ্যাসিড থাকে। আর তোমার হচ্ছে এদের মধ্যে 6500 নিউক্লিওটাইড আছে। নিউক্লিওটাইড আমরা বুঝি তো, এটা হচ্ছে এই যে তোমার পেন্টোজ সুগার, অজৈব ফসফেট আর হচ্ছে নাইট্রোজেনাস বেস। যখন তোমাদের কোষের গঠন পড়াবো ওখান থেকে ক্লিয়ার হতে পারবা যে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর হচ্ছে তোমার পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর হচ্ছে অজৈব ফসফেট, এই তিনটা মিলে তৈরি করে হচ্ছে নিউক্লিওটাইড। বুঝতে পারছো? নিউক্লিওটাইড। আর এর ওজনের হচ্ছে 95 ভাগই প্রোটিন। এর এই যে 95 ভাগ হচ্ছে প্রোটিন। প্রোটিন কত ভাগ? 95%। ওকে ভাইরা, তাহলে শেষ। আমরা কি কি পড়লাম? যে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এটা কি একটা দণ্ডাকার ভাইরাস, একটা আরএনএ ভাইরাস, এগুলো আমরা আগেই পড়ে আসছি। দৈর্ঘ্য 280 ন্যানোমিটার, প্রস্থের কত গুণ? 17 গুণ। তাহলে তোমার দৈর্ঘ্য হবে হচ্ছে 15 ন্যানোমিটারের মতো, 15 বা 18 ন্যানোমিটারের মতো হচ্ছে প্রস্থটা হবে। 2130 থেকে 2200টা হচ্ছে কি ক্যাপসোমিয়ার থাকে। প্রত্যেকটি ক্যাপসোমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকে আর 650টি হচ্ছে কি নিউক্লিওটাইড থাকে। আর এর টোটাল ওজনের 95% হচ্ছে কি বলতো প্রোটিন। 95% হচ্ছে কি বলতো প্রোটিন। এই ক্লাসের নোটটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিব। দেখো কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই এই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জয়েন দিবা, ঠিক আছে? ওকে, এবার আসো T2, আরেকটা ভাইরাস, সেটা হচ্ছে কি বলতো T2। আমরা যদি হচ্ছে T2 নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, যে এই যে বিশাল দেখা যাচ্ছে, আসলে এত বিশাল না, আসলে হচ্ছে কি বলতো ছোট। আসলে কি বলতো ছোট। দেখো দুইটা অংশ, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে কি এই দেখো লেজ। খুব ভালো করে খেয়াল করো এই পাশের ছবিটা। মাথার ভিতরে দেখো ডিএনএ থাকে, খেয়াল করছো? মাথার ভিতরে কি ডিএনএ থাকে। দেখো লেজে কোনো ডিএনএ নাই, কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে T2 ভাইরাসের কোথায় ডিএনএ থাকে আর হচ্ছে কি বলতো কোথায় কি থাকে। তার মানে দেখো মাথায় হচ্ছে কি বলতো ডিএনএ থাকে, এবং এই দেহের টোটাল ওজনের 50% হচ্ছে ডিএনএ। দেহের টোটাল ওজনের কত পার্সেন্ট বলতো? 50% হচ্ছে ডিএনএ। ও এখানে কিন্তু এই যে 6500 নিউক্লিওটাইড হবে, 650 না, 6500 নিউক্লিওটাইড আরএনএটা টিএমবিটা। ওকে, যেখানে ছিলাম মাথার 50% ডিএনএ থাকতেছে কত? মাথার মধ্যে ডিএনএ থাকতেছে, আর এটা টোটাল ওজনের 50%ই হচ্ছে কি এর মাথাটা। এর মাথাটাই হচ্ছে কি বলতো 50%। এখানে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে আর হচ্ছে তোমার 150টা জিন থাকে। তার মানে 60K নিউক্লিওটাইড আর হচ্ছে 150 জিন। আগেরটাতে নিউক্লিওটাইড কত ছিল? 6500। আর এখানে থাকতেছে কত বলতো? 60,000 নিউক্লিওটাইড থাকতেছে এই ডিএনএ এর ভিতরে থাকতেছে। অর্থাৎ এর মাথায় ডিএনএ থাকে, এর মাথাটা এর টোটাল ওজনের 50%, এর মাথার ডিএনএ এর ভিতরে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে আর 150টা কি বলতো জিন থাকে। 150টা হচ্ছে কি বলতো জিন থাকে। ওকে, এবার এই যে নিচের দিকে খেয়াল করো, দেখো একটা বেস প্লেট থাকতেছে। কয়টা বেস প্লেট? হচ্ছে একটা বেস প্লেট। স্পাইক থাকতেছে, বেশ কয়েকটা স্পাইক থাকে, ওই পাশেও আছে দেখা যাচ্ছে না। আর স্পর্শক তন্তু থাকে হচ্ছে 6টা। স্পর্শক তন্তু কয়টা বলতো? 6টা। অর্থাৎ আমাদেরকে যদি জিগায় স্পর্শক তন্তু 6টা, বেস প্লেট একটা, আর হচ্ছে তোমার স্পাইক থাকে কয়েকটা, এটাই কিন্তু লেজটা টোটালি প্রোটিন। এর ভিতরে কিন্তু ডিএনএ নাই, এর ভিতরে ডিএনএ নাই, ঠিক আছে? ডিএনএ নাই। তাহলে দেখো যে আমরা এখান থেকে আলটিমেটলি কি কি জানলাম, যেটার দুইটা অংশ, মাথা আর হচ্ছে কি লেজ। মাথার ভিতরে ডিএনএ থাকতেছে, এর মাথাটা টোটাল ওজনের 50%, এর ভিতরে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকতেছে, তারপরে সেখানে 150টা কি জিন থাকতেছে। আর এই যে লেজের মধ্যে হচ্ছে স্পর্শক তন্তু হচ্ছে কয়টা? 6টা, বেস প্লেট হচ্ছে একটা, আর কয়েকটা কি বলতো স্পাইক থাকে। ওকে, তো এটি শেষ আমাদের। এবার হচ্ছে ব্যাকটেরিয়া ফাজের জীবন চক্র। এখানে দুটো জিনিস আমরা পড়বো, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। মানে ব্যাকটেরিয়া ভাইরাসটা
কিভাবে তার লাইফ সাইকেলটা সম্পন্ন করে। তো ভাইরাসের লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য ব্যাকটেরিয়ার দরকার পড়ে, এই কারণে এটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজের জীবন চক্র। বুঝতে পারছো? ব্যাকটেরিওফাজের জীবন চক্র। খেয়াল করো যে কি করে, একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়ার হচ্ছে তোমার কোষে প্রবেশ করবে, প্রবেশ করে সে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে তার সংখ্যাটা বৃদ্ধি করবে, বৃদ্ধি করে ব্যাকটেরিয়ার শরীরটারে ফাটায় বাইরে বেরিয়ে চলে আসবে। কি বলছি দেখো, বোঝার চেষ্টা করো যে এইটা একটা ব্যাকটেরিয়া, সাপোজ এখানে একটা ভাইরাস, মনে করো এটা একটা ভাইরাস ঢুকছে, ঢোকার পর সে অনেকগুলো এরকম এরকম অনেকগুলো সে তার সন্তান জন্ম দিছে, জন্ম দেওয়ার পর এক পর্যায়ে ব্যাকটেরিয়ার শরীরটারে ফাটায় বের করে চলে আসছে, ফাটায় বের করে হচ্ছে কি চলে আসছে। এটাকে আমরা বলতেছি লাইটিক চক্র। এটাকে আমরা কি বলতেছি? লাইটিক চক্র। এবার আসো লাইসোজেনিক চক্রটা কি, এইটা একটু বোঝার চেষ্টা করো। লাইসোজেনিক চক্রটা একটু ডিফারেন্ট। দেখো লাইসোজেনিক চক্রটার ক্ষেত্রে সম্পূর্ণ ভাইরাসটা প্রবেশ করবে না। এটা একটা ভাইরাস মনে করো, এই ভাইরাসের ভিতরে এরকম একটা ডিএনএ আছে, শুধুমাত্র এই ডিএনএটা প্রবেশ করবে, ভাইরাসের ডিএনএটা প্রবেশ করবে, ভাইরাসের ডিএনএ আর এই ব্যাকটেরিয়ার ডিএনএটা মিলিত হবে, মিলিত হয়ে সে যেহেতু ডিএনএ কি নিউক্লিক অ্যাসিডটা চলে গেছে, মিলিত হয়ে এখান থেকে সে অসংখ্য সংখ্যা তৈরি করে এই ব্যাকটেরিয়ার শরীর থেকে প্রোটিন নিবে, প্রোটিন নিয়ে বের হয়ে যাবে। এটাকে হচ্ছে বলা হয় তোমার লাইসোজেনিক চক্র। তার মানে লাইটিক চক্রের কনসেপ্টটা হচ্ছে একটা সম্পূর্ণ ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পর সেখানে সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে ব্যাকটেরিয়ার শরীরটাকে ফাটায় বের হয়ে চলে আসবে। এটাকে আমরা বলবো লাইটিক চক্র। আর লাইসোজেনিক চক্রটা কি? ভাইরাসের শুধুমাত্র যে তোমার ডিএনএটা সেটা প্রবেশ করবে, প্রবেশ করার পর পুরা ভাইরাস প্রবেশ করতেছে না, সেই ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলিত হবে, মিলিত হয়ে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করবে। এটাকে আমরা বলবো লাইসোজেনিক চক্র। তাহলে লাইটিক চক্রের এক্সাম্পল হচ্ছে T2 ফাজ, T4 ফাজ, T6 ফাজ। আর লাইসোজেনিক চক্রের এক্সাম্পল হচ্ছে ল্যামডা ফাজ, পিওন ফাজ, M13 ফাজ। ঠিক আছে? আর বাকি এগুলো হচ্ছে একটু রিডিং দিবা, এইগুলো হচ্ছে একটু রিডিং দিবা। তাহলে একদম শেষের দিকে আমরা চলে আসছি। এরপর হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আর কি, একদম শেষের দিকে হচ্ছে আমরা চলে আসছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আসলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা। একটু জানাও ভাইকে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এরপরে চলো দেখো ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বহুল প্রচলিত একটা ছন্দ আছে, যেমন আমরা যদি লিখি হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। দেখো কি বলছি, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। এটা হচ্ছে একটা ছন্দ আর কি। তো এই হায় দিয়ে হচ্ছে হাম, পরের হাই দিয়ে হচ্ছে হারপিস, দেশে দিয়ে হচ্ছে ডেঙ্গু, বসন্ত দিয়ে হচ্ছে বসন্ত, মাস দিয়ে হচ্ছে মামস, এলো দিয়ে হচ্ছে অ্যাডিনো, ভাইকে দিয়ে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ফ্লু দিয়ে হচ্ছে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু,
সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, জ্বর দিয়ে হচ্ছে কি জ্বর, পেলো দিয়ে হচ্ছে কি পোলিও। এর বাইরে অনেক আছে, করোনা ভাইরাস গঠিত রোগ। এটা তুমি বলতে পারো ভাইকে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ও করোনা জ্বরে পেল, ঠিক আছে, করোনা জ্বরে পেল, এভাবে লেখো। আর হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ও করোনা জ্বরে পেল। হাই দিয়ে হাম, হাই দিয়ে হারপিস, দেশে দিয়ে ডেঙ্গু, বসন্ত দিয়ে বসন্ত, মাস দিয়ে মান্স, এলো দিয়ে অ্যাডিনো। ভাইকে দিয়ে ভাইরাল হেপাটাইটিস, ফ্লু দিয়ে তো বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ও করোনা, আর জ্বরে দিয়ে জ্বর, আর পেলোতে হচ্ছে কি পোলিও। ওকে, এটা গেল। তারপরে এই বিশাল একটা ছক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো পড়তেই হবে, পরীক্ষায় প্রচুর আসে এই ছকটা, বুঝতে পারছো? এই ছকটা কিন্তু হচ্ছে পরীক্ষায় প্রচুর আসে। যেমন দেখো এইডস মানুষ, পোষক দেহ, এই পাশে সব পোষক দেহ হচ্ছে মানুষ। এইডস হচ্ছে কি এইচআইভি, এটা সবাই পারো তোমরা। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ফ্ল্যাভি, এই যে এইটা আসবে। জলাতঙ্ক, র্যাবিস, গুটি বসন্ত, ভেরিওলা, হাম, রুবিওলা। মানে যেগুলো এক্সেপশন, নামের সাথে মিল নাই, যে ডেঙ্গু, ফ্ল্যাভি, জলাতঙ্ক, র্যাবিস, গুটি বসন্ত, ভেরিওলা, হাম, রুবিওলা। তারপরে দেখো পোলিও মাইলাইটিস, পোলিও এটা পারবা, এটা সেম আছে, সেম গুলা খুব একটা আসে না। ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস বি। তারপরে জল বসন্ত, ভরিসেলা জোস্টার, ওই যে জল বসন্ত জোস্টার, ভরিসেলা জোস্টার, ঠিক আছে। যেগুলো অন্যরকম সেগুলো মনে রাখবা। এই সাধারণ সর্দি, রিনো ভাইরাস, এটাই কিন্তু আসে। জন্ডিস, হেপাটাইটিস, তারপরে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এই যে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা, এগুলো মনে রাখবা। ধানের টুংরো, খেয়াল করো, দুইটা রোগ আছে, ধানের টুংরো আর গমের টুন্ডু। ধানের টুংরো রোগ হয় হচ্ছে কি দ্বারা বলো তো ভাইয়ারা? ভাইরাস দ্বারা। কি রোগ? টুংরো রোগ। আরেকটা রোগ হলো গমের টুন্ডু। কি বলছি বলো তো? গমের টুন্ডু। টুন্ডু হয় কি দ্বারা? ব্যাকটেরিয়া দ্বারা। টুন্ডুটা কিসের রোগ? গমের রোগ। তাহলে টুংরো হচ্ছে ধানের, কি দ্বারা হয়? ভাইরাস দ্বারা। আর টুন্ডু হচ্ছে গমের, কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা। নেক্সট ক্লাসে যখন আমরা ব্যাকটেরিয়া পড়বো সেখানে দেখবো আর কি। তারপরে দেখো কলার বাঞ্চিটপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলার বাঞ্চিটপ। তারপর হচ্ছে গোল আলুর পটেটো মোজাইক, এটা মনে রাখতে পারবা। তামাকের টোবাকো মোজাইক, সিমের বিন মোজাইক, এই ইংরেজি লিখছে, পটেটো, টোবাকো, বিন। আর টমেটোর বুশি ট্যান্ট, টমেটোর বুশি ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানতেই হবে। কিছু ক্যান্সার হয়, এগুলো জানবা। লিভার ক্যান্সার হয়, হেপাটাইটিস বি, নাসোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, টি সেল লিউকোমিয়া, অ্যানজেনিটাল ক্যান্সার। এই অ্যানজেনিটালে যে জরায়ু মুখ ক্যান্সারের যে হচ্ছে তোমার টিকা দিচ্ছে না মেয়েদেরকে, সেইটা আর কি অ্যানজেনিটাল। তারপরে ক্যাপোসি সার্কোমা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এগুলো হচ্ছে জানার চেষ্টা করবা। তারপরে আসো প্রাণী দেহে আক্রমণকারী হচ্ছে কিছু ভাইরাস সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে এখানে। প্রাণী দেহে আরো কি কি ভাইরাস আক্রমণ করে? ইবোলা, জিকা, নিপা। আমি একটু আগে বলছিলাম যে প্রাণী দেহে যত ভাইরাস আক্রমণ করবে যেগুলো খারাপ, অনেক বেশি ডেঞ্জারাস, বুঝতে পারছো, সব হচ্ছে আরএনএ। এই দেখো আরএনএ, 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 সব আরএনএ। ইবোলা ভাইরাস 61 আরএনএ, সব 61 আরএনএ, এখানে যা আছে 61 আরএনএ, 61 আরএনএ। ইবোলা ভাইরাসের আক্রমণে কি? দেহের কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের আক্রমণে কি হচ্ছে? দেহের কোষ ফেটে গেছে, বুঝতে পারছো? দেখো এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস মশকির মাধ্যমে ছড়ায়। জিকা সংক্রমণে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট মস্তিষ্ক নিয়ে জন্মায়, এটাকে মাইক্রোসেফালি বলে, বুঝতে পারছো? মাইক্রোসেফালি বলে। তাহলে জিকা ভাইরাস ছড়ায় কি? মশকি দ্বারা। মশা আর কি মশকি পার্থক্য আছে কিন্তু। মশকি মানে মহিলা মশা, এডিস অ্যাজেপ্টি আর হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস, এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। তারপরে দেখো নিপা ভাইরাস, এটা হচ্ছে তোমার শ্বসন জটিলতায় মানুষ ও গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটায়। তারপরে হচ্ছে সার্স, এই যে করোনা নিয়ে আমরা ডিটেলস পড়লাম। চিকনগুনিয়া দেখো সব আরএনএ ভাইরাস। বার্ড ফ্লু, এটা আরএনএ ভাইরাস। এই বার্ড ফ্লু হচ্ছে H5N1 আর সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। খেয়াল করো, সোয়াইন ফ্লু হয় হচ্ছে মানুষে, আর বার্ড ফ্লু হয় হচ্ছে হাঁস। বার্ড, বার্ড মানে কি? পাখি। এটা কোথায় হয়? হাঁস আর মুরগিতে হয়। এই যে এখানে ফুল মিনিং দেওয়া আছে, হেমাগ্লুটিনিন টাইপ 5, নিউরামিনিডেস টাইপ 1,
আর এটা হচ্ছে হেমাগ্লুটিনিন টাইপ 1, নিউরামিনিডেস টাইপ 1। মনে রাখবা আর কি, এগুলো মানে বোঝানোর জিনিস কম, এই কারণে আমি একটু ফার্স্ট গেলাম। এবার আসো ভাইরাসের উপকারিতা। এটা কি ফুল বলো তো, এটা কি ফুল? দেখো এখানে যে ফুলের ছবিটা তোমরা দেখছো, এটা কি ফুল বলো? এটা কি ফুল বলো? এখানে যে ছবিটা দেখতেছো তোমরা, দেখো ভাইরাসের উপকারিতা ফুলের মধ্যে তোমরা চিন্তা করতে থাকো কি ফুল, আর হচ্ছে আমি এদিকে হচ্ছে লিখতে থাকি। ভাইরাসের উপকারিতা, কিছু প্রতিষেধক, প্রতিষেধক মানে হচ্ছে তোমার ভ্যাকসিন বা টিকা। আরেকটা হচ্ছে কিছু ঔষধ তৈরি করা যায়, ঔষধ তৈরি করা যায়। তো প্রতিষেধক তৈরি করা হয় পোলিও, বসন্ত প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস। পোলিও, পোলিও, বসন্ত প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস। অর্থাৎ ভাইরাস থেকে এই রোগগুলা প্রতিষেধক মানে টিকা তৈরি করা যায়। ঠিক আছে, পোলিও, বসন্ত প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস। আর হচ্ছে ঔষধ তৈরি করা যায় বেশ কিছু রোগের, কলেরা, টাইফয়েড, আমাশয়। কলেরা, দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগাবা না, টাইফয়েড, আমাশয়। পোলিও, বসন্ত প্লেগ, জলাতঙ্ক, জন্ডিস, কলেরা, টাইফয়েড, আমাশয়। এটা হচ্ছে কি, একটা হচ্ছে টিকা বা ভ্যাকসিন, আর একটা হচ্ছে কি ঔষধ। আচ্ছা আমরা ফুলের দিকে যাচ্ছি। তারপরে দেখো যুক্তরাষ্ট্রে নিউক্লিয়ার পলিহাইড্রপস নামক একটা ভাইরাস আছে, নিউক্লিয়ার পলিহাইড্রপস। এটাকে পতঙ্গনাশক, নিউক্লিয়ার পলিহাইড্রপস, এটা হচ্ছে কি পতঙ্গনাশক হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে মিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাস খরগোশ নিধনে ব্যবহার হয়। অস্ট্রেলিয়াতে খরগোশ প্রচুর, এই খরগোশ নিধনে হচ্ছে মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়। ঠিক আছে, খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়। তারপরে ক্ষতিকর ব্যাকটেরিয়া, কীট পতঙ্গ দমনে নিউক্লিয়ার প্রকৌশলে, তোমার হচ্ছে সরি জেনেটিক প্রকৌশলে, নিউক্লিয়ার প্রকৌশল না, জেনেটিক প্রকৌশলে। এবার আসে, এটা হচ্ছে টিউলিপ, ব্রোকেন টিউলিপ। এটা হচ্ছে টিউলিপ, ব্রোকেন টিউলিপ। কত সুন্দর ফুল দেখছো? এই যে যে টিউলিপ ফুলটা আছে, এই টিউলিপ ফুলে হচ্ছে এই দেখে যে সাদা যে দাগগুলো দেখতেছো, দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এই টিউলিপ ফুলে যে সাদা দাগগুলো যে তোমরা দেখতেছো, এই সাদা দাগগুলো হচ্ছে ভাইরাসের কারণে পড়ছে। ভাইরাসের কারণে পড়ার ফলে হচ্ছে কি ফুলটা কি দেখতে সুন্দর লাগতেছে না? ফুলটাকে কি দেখতে সুন্দর লাগতেছে। এই যে যে ব্রোকেন টিউলিপটা, তাহলে এটাও কার কারণে বলতো? ভাইরাসের কারণে। ব্রোকেন টিউলিপ এটা হচ্ছে কি বলতো? ভাইরাসের কারণে। সো এগুলো আমরা মনে রাখবো। এবার আসা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাসের উদাহরণ, একদম শেষের দিকে আমরা চলে আসছি। হেপাটাইটিস ভাইরাসটা হচ্ছে আসলে কি? দেখো এই কথাটা আসছে হচ্ছে আসলে হেপাটোসাইট থেকে, হেপাটোসাইট থেকে। ক্লাসের নোট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিবা। দেখো হেপাটোসাইট থেকে আসছে কি বলতো? হেপাটাইটিস। যকৃতের যে কোষগুলো আছে, লিভারের যে কোষ, তাদের নাম হচ্ছে হেপাটোসাইট। এই কোষগুলো যখন আক্রান্ত হয় তখন হচ্ছে আমরা হেপাটাইটিস বলে থাকি। আক্রান্ত হলে লিভার প্রদাহ হয়, হেপাটাইটিস বলে থাকি। এবার দেখো এই যে যে হেপাটাইটিসটা আছে, এটা হচ্ছে 5টা ধরনের হয়, এ বি সি ডি ই। এ বি সি ডি ই, এই 5টা ধরনের হচ্ছে হয়ে থাকে। তাহলে দেখো এ যেটা আছে, এটার ভাইরাস গ্রুপ হচ্ছে পিকর্না ভাইরাস, পরীক্ষা আসবে। বি যেটা আছে এটা হচ্ছে অর্থ হেপা ডিএনএ ভাইরাস। তারপরে সি, এটা হচ্ছে হেপাসি ভাইরাস। ডি ডেল্টা ভাইরাস। ই
হেপি ই ভাইরাস, হেপি ভাইরাস, এটা মনে রাখতে হবে। এবার আসো যে সাধারণত যেটা হয় যে হেপাটাইটিস বি যেটা এইটা নর্মালি হয়। হেপাটাইটিস সি খুবই ডেঞ্জারাস, এটাকে তুষের আগুন বা হাড় ভাঙা জ্বর বলা হয়। তুষের আগুন বা হাড় ভাঙা জ্বর বলা হয়। হেপাটাইটিস সিটা হচ্ছে কি বলতো সবচেয়ে খারাপ, হেপাটাইটিস সিটা সবচেয়ে খারাপ, এটা হইলে আসলে মানুষ বাঁচে না, বুঝতে পারছো? আর সচরাচর আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি বলতো হেপাটাইটিস বিটা হয়। কোনটা হয় বলতো? হেপাটাইটিস বিটা হয়ে থাকে। তো আয়তন শক্তিকাল এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে আরএনএ। এখানে প্লাস প্লাস এসএস আছে না, এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, মানে এক সূত্রক আরএনএ। তারপর একটা দেখো ডিএস, দ্বিসূত্রক আরএনএ। এসএস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এক সূত্রক। এসএস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এসএস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আরএনএ যা পাবা সবই সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ওই জায়গায় যে এক্সেপশন পড়ে আসছো, ঠিক আছে, রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস, ওই দুইটাই শুধু ডাবল স্ট্যান্ডার্ড। ওকে, সংক্রমণের মাধ্যমটা একটু দেখবা কিভাবে সংক্রমিত হয়। তারপরে দেখো টিকা, তারপরে হচ্ছে কি বলতো টিকা। এই যে হেপাটাইটিস যে হচ্ছে তোমার ভ্যাকসিন এদের যে ভ্যাকসিন গুলো আবিষ্কার করা হয়েছে, হেপাটাইটিস এ এর যে ভ্যাকসিনটা এটা 10 বছর সুরক্ষা দেয়। আর এই হেপাটাইটিস বি যেটা, এটা হচ্ছে তোমাকে লাইফ টাইম সুরক্ষা দিবে একবার নিলে। এটা হচ্ছে হেপাটাইটিস পরীক্ষা করা হয় HBsAg, এটার টেস্টের নাম। HBsAg পজিটিভ হলে হেপাটাইটিস পজিটিভ। তো তুমি যদি ভ্যাকসিনটা নাও, এটার ডোজ হচ্ছে 4টা, ঠিক আছে, 4টা ডোজ। আর 5 নম্বর আরেকটা ডোজ আছে বুস্টার ডোজ। তার মানে এই ফার্স্ট তুমি ডোজটা নিলা, নেওয়ার হচ্ছে 1 মাস পর একটা, তার 1 মাস পরে একটা, এটা হচ্ছে 2 নম্বর ডোজ, এটা 3 নম্বর ডোজ। আর 4 নম্বর ডোজটা নিবা এই প্রথম ডোজ থেকে 1 ইয়ার পর। আর 5 নম্বর একটা ডোজ আছে যেটা বুস্টার ডোজ, এটা 5 বছর পরে নিবা। বুস্টার ডোজ 5 বছর পর, বুস্টার 5 ইয়ার্স পরে। তাহলে দেখো যে এটা হচ্ছে ভ্যাকসিন, টিকা হচ্ছে কয় ডোজের? আমরা বলতেছি 4 ডোজের। প্রথমে একটা ডোজ নিলা, তার 1 মাস পর সেকেন্ড ডোজ, তার 1 মাস পর হচ্ছে থার্ড ডোজ। 4 নম্বর ডোজটা নিবা প্রথম ডোজ থেকে 1 বছর পর। আর 5 নম্বর ডোজটা হচ্ছে তুমি কোথা থেকে নিবা বলতো? 5 নম্বর ডোজটা 5 বছর পর নিবা, যেটাকে বেসিক্যালি বুস্টার ডোজ বলে। যেটাকে বেসিক্যালি কি বলতো? বুস্টার ডোজ বলে। এটাই একমাত্র উপায় এটাকে প্রতিরোধ করার। এটাকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। এটাকে কি বলা হয় বলতো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। আর এই যে হেপাটাইটিসটা আছে, এই হেপাটাইটিসটা হচ্ছে 2 প্রকার হয়, অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। যেটা 6 মাসের কম সেটাকে অ্যাকুইট, ওই যে অনেকের জন্ডিস টন্ডিস হয়ে ভালো হয়ে যায়, এটাকে অ্যাকিউট হেপাটাইটিস বলা হয়। আর যাদের জন্ডিস একদমই ভালো হয় না, দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকে, তাদেরকে হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বলা হয়। তাদেরকে কি বলা হয় বলতো? ক্রনিক হেপাটাইটিস। সো হয়ে গেল হেপাটাইটিস শেষ। এবার আমরা চলো ডেঙ্গু জ্বরে যাই। ডেঙ্গু, তারপরে হচ্ছে পেপার রিং স্পট, তারপরে শেষ। তাহলে দেখো ডেঙ্গু জ্বর, ডেঙ্গু নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, একটু যে আমরা পড়ে আসছি, ডেঙ্গু হচ্ছে একটা, কোথায় এই চলো এখান থেকে আমরা একটু দেখে আসি। ডেঙ্গু কি এখানে আছে? আচ্ছা এখানে নাই, আর সমস্যা নেই। ডেঙ্গু খেয়াল করো, এই যে ডেঙ্গুটা আছে, এই ডেঙ্গুটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, মশকি দ্বারা, মানে কি মহিলা মশা দ্বারা ছড়ায়। এবার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া মহিলা মশা দ্বারা কেন ছড়ায়, পুরুষ মশা দ্বারা কেন ছড়ায় না? দেখো, পুরুষ মশা আসলে কখনো কামড়ায় না, মানে আমাদের যে মশা কামড়ায় এটা হচ্ছে মহিলা মশা কামড়ায়। মহিলা মশা কেন কামড়ায়? তার হচ্ছে তোমার ডিম থাকে মহিলা মশার, তো ডিম গুলাকে তা দেওয়ার জন্য উষ্ণ রক্ত বা গরম রক্তের প্রয়োজন পড়ে। এই কারণে মশা এসে যে আমাদের মতো যারা এন্ডোথার্মিক প্রাণী আছে, যাদের রক্ত গরম, তাদেরকে হচ্ছে কামড়াইলে তখন যে তার ডিম হচ্ছে কি গরম রক্ত পায়, গরম রক্ত পেলে সে হচ্ছে প্রজনন করতে পারে। এখন পুরুষ মশার তো আর ডিম নাই, তো তার হচ্ছে কি কামড়ানোরও দরকার পড়ে না, কামড় দেওয়ার দরকার পড়ে না, সে ফলমূল ঘাস লতা পাতা এগুলোর রস খেয়ে বেঁচে থাকে। ফলমূল ঘাস লতা পাতা এগুলোর রস খেয়ে হচ্ছে কি বলতো বেঁচে থাকে। বুঝতে পারছো? যে
হচ্ছে ওইটা হচ্ছে তোমার বেঁচে থাকে। সো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে দেখো হচ্ছে তোমার দুইটা মশকি দ্বারা ছড়ায়, এডিস অ্যাজেপ্টি আর একটা হচ্ছে কি বলতো এডিস অ্যালবোপিক্টাস। এডিস অ্যাজেপ্টি আর হচ্ছে কি বলতো এডিস অ্যালবোপিক্টাস। ডেঙ্গু আবার 3 ধরনের হয়, একটা সাধারণ, তারপরে হচ্ছে তোমার হেমোরেজিক, আর একটা সাধারণ ডেঙ্গু জ্বর, তারপরে হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আর একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে দেখো সাধারণ ডেঙ্গু জ্বর কোনটা, এটা টেম্পারেচার হচ্ছে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে তোমার জ্বর আসবে, শরীর ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে, এটা সাধারণ ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে হচ্ছে প্লেটিলেটে অনেক কমে যায়। আমরা জানি কি স্বাভাবিক প্লেটিলেট কত, 1.5 লক্ষ, যদি প্লেটিলেট অনেক কমে যায় সেটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর। আর ডেঙ্গু শক সিনড্রোম হোমো কনসেন্ট্রেশন দেখা যায়, আলটিমেটলি মানুষ হচ্ছে আস্তে আস্তে কি মারা যায়। এটা 3 ভাবে টেস্ট করা হয়, একটা হচ্ছে সেরোলজি, এটা একটা টেস্ট। তো সেরোলজি মানে হচ্ছে ওই তোমার NS1 টেস্ট, নন স্ট্রাকচারাল প্রোটিন অন র্যাপিড টেস্ট, যেটা আর কি এই NS1 টেস্ট দ্বারা আমাদের ব্লাডে 2টা অ্যান্টিবডি IgG আর IgM, বুঝতে পারছো, যে IgG অ্যান্টিবডি, IgG আর হচ্ছে IgM, এই 2টা অ্যান্টিবডি শনাক্ত করা হয়। অর্থাৎ ব্লাডে তো অ্যান্টিবডি থাকবেই, ডেঙ্গু হইলে এই 2টা অ্যান্টিবডির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 4 গুণ বেড়ে যায়, তখন এই NS1 টেস্ট দ্বারা যদি দেখে যে এই অ্যান্টিবডির পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপরে প্লেটিলেট কালচার, ওই যে প্লেটিলেটের সংখ্যা যদি 1.5 লক্ষের কমে আসে, প্লেটিলেট কালচার, ঠিক আছে, 1.5 লক্ষের যদি কমে নেমে আসে সেটাকে হচ্ছে আমরা বলি। তারপর হচ্ছে সেল কালচার মানে হচ্ছে তোমার ব্লাড কালচার করে সেল কালচার, এই 3টা উপায় হচ্ছে শনাক্ত করা যায়। আর ডেঙ্গু হলে আসলে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, খুব সেফলি চলতে হবে, তরল পানি, লিকুইড খাবার এগুলো খেয়ে হচ্ছে চলতে হবে। ওকে, রক্তকণিকা কালচার, সেল কালচার বলতে একটা সেরোলজি NS1, আর একটা হচ্ছে প্লেটিলেট, আর একটা সেল কালচার বা হচ্ছে রক্তকণিকা কালচার, হয়ে গেল ডেঙ্গু। টেম্পারেচার 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। একদম লাস্ট অন আজকের ক্লাসে, ভাইরাসটা একটু বড়, পরের ক্লাস আরো আগে শেষ হয়ে যাবে। দেখো পেঁপের রিং স্পট রোগ, এই দেখো রিং স্পট দেখছো পেঁপের ভিতরে যে গোল গোল দাগ পড়ছে রিং এর মতো, পাতাগুলো কেমন হয়ে গেছে, এটাকে পেঁপের রিং স্পট রোগ বলা হয়। এটা হয় হচ্ছে PRSV, পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা। কি দ্বারা বলছি বলতো, পাপায়া রিং স্পট ভাইরাস। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, তোমার 90% পর্যন্ত ফলন কমে যায়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, তারপর হচ্ছে তোমার 90% পর্যন্ত ফলন কমে যায়। আর এটাও 2টা পতঙ্গ দ্বারা ছড়ায়, এটা হচ্ছে জাপ পোকা, আর একটা হচ্ছে সাদামাছি। জাপ পোকা আর একটা হচ্ছে সাদামাছি। জাপ পোকা হচ্ছে অ্যাপ্লাস গসিপি, আর সাদামাছি হচ্ছে মাইজাস পার্সিকি। অ্যাপ্লাস গসিপি আর মাইজাস পার্সিকি, এই 2টা পতঙ্গ দ্বারা হচ্ছে এই রোগটা কি বলতো সাধারণত হচ্ছে ছড়ায়। কুমড়া জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রেও এই রোগটা হইতে পারে। এটার ট্রিটমেন্ট হচ্ছে কোনো গাছে হইলে ওই গাছটা মেরে মাটির নিচে পুঁতে দিতে হবে, হচ্ছে কি বলতো পুঁতে দিতে হবে। তবে তোমার হচ্ছে 2টা ট্রানজেনিক জাত উদ্ভাবন করছে জাপানে, একটা হচ্ছে রেইনবো আর একটা সানাপ। হচ্ছে কি বলতো সানাপ, যারা হচ্ছে এই PRSV প্রতিরোধী। এটা হচ্ছে তোমার PRSV কোড প্রোটিন দিয়ে হচ্ছে জিনোম টেকনোলজি ইউজ করে রেইনবো আর সানাপ নামক 2টা জাত উদ্ভাবন করছে, সেটা হচ্ছে জাপানে উদ্ভাবন করছে। আর পেঁপে মিষ্টি হয় কারণ পেঁপেতে একটা কেমিক্যাল থাকে, কেমিক্যাল বললে ভুল হয়, প্রাকৃতিক উপাদান, সেটা হচ্ছে পেপেইন।
এই পেপেইনটার কারণে হচ্ছে পেঁপের মিষ্টতা হ্রাস বৃদ্ধি ঘটে পেপেইনের কারণে। এই পর্যন্তই ক্লাস। সবাই সবকিছু বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও। কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইরাস নিয়ে?